মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7টা। তবে জানো তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে 6:30 বেজে গেছিল। সেহেতু ক্যামেরাটা অন করে দৌড়াদৌড়ি না করে সকালের বাসি সমস্ত কাজগুলো কমপ্লিট করে বাসি জামাটাও ছেড়ে আমি কিন্তু সমস্ত কাঁচা ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছি। তবে জানো তো আজকে বেশ অনেকটা দিন ধরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জন্য কাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছিল। সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তবে কি বলতো, রান্নাবান্না করতে হবে প্রত্যেকটা দিন। যেহেতু আমার সকালে রান্নাবান্নার চাপ থাকে বুঝতে পারো, সেহেতু আমার একটু দেরি হয়ে গেলে ঘুম থেকে উঠতে ওই যে ক্যামেরা নিয়ে একদমই ছোটাছুটি করি না। বৃষ্টির জন্য ঘুমটা একদমই ভাঙতে চায় না। তবে এই যে বৃষ্টি হলে ঘুমাতেও বেশ ভালো লাগে। সকালবেলা একদমই ইচ্ছে করছে না বিছানা থেকে উঠতে, তারপরও কিন্তু উঠতে তো হবে। এই যে আমাদের ডেইলি রুটিনের কাজগুলো না হলে কে বা করবে, তো সেহেতু উঠে পড়েছি। যাই হোক, এদিকে জলের গাড়িও আসলো, জলটা রাখলাম, তারপরে গেটের যে তালাটা সেটা কিন্তু বন্ধ করে রেখেছি। ছেলে এখন প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে জানো তো, এই যে গেটটা খুলে বাইরে চলে যায়। সেহেতু আমি সবসময় গেটের তালাটা লক করে রাখি যাতে ও বেরোতে না পারে। এদিকে যেহেতু দেরি হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে, আর ভাতের হাঁড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি। দেখবেই সকালবেলা রান্নাবান্না তাড়াতাড়ি তাড়াহুড়ো থাকলে এই যে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে করতে তো একটু কষ্ট হয়। তবে চেষ্টা করি সমস্ত কাজগুলোকে টাইমের মধ্যে ম্যানেজ করতে। আজকে যেহেতু বাইরে ঝমঝম করে সকালেও বৃষ্টি পড়ছিল, আর এই পাস্তাটা না একদমই খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম চলো আজকে একটু পাস্তাই বানিয়ে নিই। সকালে কি বলতো বন্ধুরা, ওই যে রান্নাবান্নার চাপ থাকে, সেহেতু সকালের টিফিনটাও না আমি ঠিক করে বসে খেতে পারি না। বরকে আর কি বলতো ছেলেকে আর আমি কিন্তু ওই যে এক থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম, ওখান থেকে 2 চামচ খেয়েই এই যে সবজি কাটতে বসে পড়েছি। তবে মা বলছিল বারবার মা কেটে দেবে, আমি বলছি তুমি আগে খাবারটা খেয়ে নাও, আর আমি কাটলে না একটু তাড়াতাড়ি করে কেটেও নিতে পারবো। কালকে না ডাটাগুলো কেটে রাখা হয়েছিল, আর এখন কিন্তু ওই যে মায়ের ডাটা, তারপরে কিছু শাক টাক সমস্ত কিছু বেছে নিয়েছি, আর এর দিকে তাড়াতাড়ি করে কেটেও নিয়েছি। তবে আজকে নিরামিষ তরকারি রান্না করব, আর নিরামিষ তরকারি সমস্ত কিছু কাটতে তো একটু সময় লাগে। তবে যেহেতু একটু দেরি হয়ে গেছে, বুদ্ধি করে সমস্ত কিছু কিন্তু তাড়াতাড়ি করে কেটেও নিয়েছি। আমি প্রথমে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম কুকারের মধ্যে, সেহেতু ডালটা আরেকটু পরেই কিন্তু ফোড়নে দেব। তার আগে এই যে নিরামিষ একটা সবজি বানিয়ে নিচ্ছিলাম। তবে বেশি কিছু সবজি ছিল না, যেটুকু আছে ওটুকু দিয়ে কিন্তু রান্নাটা করব। তো ভেবেছিলাম আলু দিয়ে শুধু ডাঁটাটা দিয়ে রান্না করব। তারপরে ভাবলাম চলো যেহেতু কোমর আছে তো কোমরটাও একটু দিই, তাহলে বেশ ভালো লাগবে। আর আমার না এমনি তো ডাঁটার তরকারি খেতে এত ভালো লাগে কি বা বলবো। সকালে রান্নাবান্নার চাপ থাকলে বুঝতে পারো আমি সবসময় চেষ্টা করি রান্নার দিকে একটু ফোকাসটা দেওয়ার, কারণ রান্নাটা যদি টাইমের মধ্যে করে দিতে পারি তাহলে আমারও বেশ ভালো লাগে, বুঝতেই পারো। আর টাইম ম্যানেজ করে কাজগুলো করলে না আমাদের জন্য অনেকটা ভালো। তবে এই যে টুকটুক করে আমি সমস্ত রান্নাগুলো কিন্তু করেও নিচ্ছিলাম, যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হয় বুঝতে পারো। আর বৃষ্টি বাদলের দিনে আমার যে কি পরিমাণে কষ্ট বন্ধুরা, রান্না করে যেহেতু জানালা নেই, তারপরে প্রচণ্ড অন্ধকার, সেহেতু প্রচুর মশা কামড়ায়, সাথে কিন্তু ওই যে বাইরে বারবার যেতে হয়। সকাল থেকে একটা নাইটি পুরো চেঞ্জ করে নিয়েছি, কাজ করতে করতে ভিজে গেছি আর এটা পরে আছি। তবে এখন বৃষ্টিটা একটু কমছে, একটু বাড়ছে, কিন্তু রাতেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তবে বর কিন্তু বারবারই চিৎকার চেঁচামেচি করে ওই যে বাইরে না যেতে, কিন্তু বাইরে না গিয়েও পারে না।
আমার না রান্না করতে গেলে প্রচুর জলের প্রয়োজন হয়, প্রচণ্ড পরিমাণে হাত ধুই, সে কারণে বারবার বাইরে যেতে হয়। আর আমি না ঘরের ভিতরে জল একদমই জমিয়ে রাখি না, কারণ বুঝতে পারো আমার রান্নাঘরে এই যে তেমন জায়গা নেই, যেটুকু আছে ওই যে খাবারের জলটা কিন্তু আমি ড্রামের মধ্যে ভর্তি করে রাখি। এমনিতে যে বাসন ধোয়া, সবজি ধোয়া সমস্ত কিছু আমি কিন্তু বাইরে করি, ঘরের মধ্যে কিছুই করি না। আর এদিকে আমি রান্না করতে করতে রান্নাঘরে যে বাসনপত্রগুলো জমা হয়েছে সমস্তটা বাইরে জড়ো করেই রেখে দিয়েছি। আমি একসাথে মাজবো, সেহেতু সমস্ত কিছু একসাথে জড়ো করে রেখে দিই। এদিকে আমি টুকটুক করে অনেক কিছুই রান্নাবান্না করে নিয়েছিলাম। ছেলের জন্য লাস্টে একটু হালকা করে চিকেন করেছি। এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করা পালা। প্রত্যেক দিন আমি কিন্তু রান্না করার সাথে সাথে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, বলতে পারো প্রত্যেক দিনই করি। প্রথমে ভালো করে কসবাট দিয়ে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে 2-3 বার এই যে একটা ভালো কাপড় দিয়ে ওটাকে মুছি। আমরা রান্না করার পরও কিন্তু এমনি কাপড় দিয়ে মুছলেও কিন্তু গ্যাসটা অনেকটা পরিষ্কার হয়। তবে কি বলতো, ওই যে তেল ছিটে তেল কাজটাটা ওটা কিন্তু একদমই যায় না। একটু কসবাইট সাবান দিয়ে ডললে না বেশ সুন্দর চকচক হয়ে যায়। আমি গ্যাসটাকে এত নাড়াচাড়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, এদিকে পাইপটাও না অনেকটাই খুলে গেছে। তবে যাই হোক, কিছু করার নেই, একদিন পরিষ্কার না করেও পারি না। আমার এদিকে রান্না করে সমস্ত কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এদিকে বর চান করতে গেছে। সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। আর একটা ছোট্ট বাচ্চা থাকলে বুঝতে পারো, ওকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা আমাকেই করতে হয়। তাও আমার বরের কাছে ও কিন্তু ভীষণ ভালো থাকে, সেহেতু সকালবেলা আমাকে বেশি একটা বিরক্তি করে না। তারপরে ওর খাবার রেডি করানো, ওকে খাওয়ানো এগুলো কিন্তু আমাকেই করতে হয়। আর যে সকালবেলা উঠে রান্নাঘরে চলে গেছিলাম, এই ঘরে আর আসাই হলো না। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড মশার কারণে জানালাটা একদমই বন্ধ করে রাখি, একদমই খুলি না। তো ভাবলাম চলো, এখন একটু একটু ট্যাপ ট্যাপ আমি কমেছে, কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। জানালাগুলো খুলে দিলে কি বলতো, এই যে একটা ভাবসা গন্ধ থাকে সেটাও অথচ বেরিয়ে যায়। তবে কি বলতো, এই যে কয়েকদিন বৃষ্টি বৃষ্টি আমার আর সহ্য হচ্ছে না। তবে চেষ্টা করছি সমস্ত কাজগুলোকে একদমই গুছিয়ে করতে। আমার তো এদিকে রান্নাবান্নার সমস্ত কিছু, রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। আর আমার বড় কিন্তু অফিসের জন্য বেরিয়ে পড়েছে। তবে ছেলেকে নিয়ে রাস্তা থেকে একটু এগিয়ে দিয়ে আসলাম, না হলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করে। ওকে এখন ওই ঘরে বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি কাজ করছি, ওই সময় ওকে একটু মোবাইলটা দিয়ে আমি কাজগুলো করতে হয়, না হলে আমার পেছন পেছন ছোটাছুটি করে, সেহেতু আমি কাজগুলো একদমই করতে পারি না, অনেকটা দেরি হয়ে যায়। কারণ সকাল থেকে যদি ছেলেকে কোলে নিয়ে বসে থাকি, তাহলে একার সংসারে আমার কাজগুলো কে বা করবে, যেহেতু আমার ছেলে ভীষণই ছোট। তারপরও না ওই যে কাজগুলো না করলে ভালো লাগে না, প্রত্যেক দিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য কিন্তু প্রত্যেকটা দিন এই যে কাজগুলো করি। আমি মনে করি ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এই সমস্ত কাজগুলো করার দরকার। তো আমি কিন্তু সময় বের করে এই যে আমার সংসারের কাজগুলো আমি গুছিয়ে পরিপাটি করেও নিতে পারি। তবে রান্নার শেষে রান্নাঘরটাকে যতক্ষণ পরিষ্কার করি না আমার ভালোই লাগে না। এখন যেহেতু রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমার বরকে সময় মতন সমস্ত কিছু দিয়ে পাঠিয়েও দিতে পেরেছি, সেহেতু আমার এই কাজগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না। আর প্রত্যেকটা হাউস ওয়াইফের কাছে তার সংসারটা কিন্তু ভীষণ পরিমাণে দামি। এই যে নিজের বাড়িটা ছেড়ে যখন শ্বশুর বাড়িতে আসি, এই যে নিজের মনে করে সমস্ত কাজগুলোকে গুছিয়ে করতে পারি আর সবটা কিন্তু নিজের মতন করতে পারি, সেহেতু কিন্তু সংসারটাকে অনেকটা ভালোবেসে যত্নে আগলে রাখারও চেষ্টা করি। প্রত্যেকটা সময় কিন্তু কাজগুলোকে আমি একটু বেছে বেছে করার চেষ্টা করি, কারণ সব সময় কিন্তু আমরা ঘরের প্রত্যেকটা জিনিস
জিনিস পরিষ্কার করতেও পারি না। যেমন বিশেষ করে এই যে দরজাগুলো দেখবে সচরাচর একদমই মোছা হয় না। ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু মোছা হয়, কিন্তু এই যে দরজাগুলো একদমই মোছা হয় না। তবে জানো তো আমার দরজাগুলো যেহেতু প্লেন, একদমই ধুলো বসে না, তারপরেও কিন্তু মাঝে মধ্যে যখন চোখে পড়ে তখন একটু মুছে দিই। আজকে বেশ কিছুদিন হয়ে গেছে খাটের বক্সটা একদমই পরিষ্কার করতে পারছিলাম না। তবে খাটের ভিতরে জিনিসগুলোকে আমি একটু গুছিয়ে রেখেছিলাম। গুছিয়ে রেখে এই যে খাটের চারপাশটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তবে ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের। এটা মনে করি প্রত্যেকটা হাউস ওয়াইফের কাছে তার সংসারটা কিন্তু তার কাছে ভীষণই দামি হয়, কারণ অনেকটা যত্নে অনেকটা ভালোবাসা দিয়ে কিন্তু এই সংসারটা তৈরি হয়। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু বলে ফেললাম। ঘরের প্রত্যেকটা জিনিস ক্লিন করার পর এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। এই যে ঝাঁটাটা যতটুকু পর্যন্ত খাটের ভিতরে ঢুকে অতটুক পর্যন্ত আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তবে কি বলো তো বন্ধুরা, আগে যে ঘর ঝাড়তাম সেটা দিয়ে কিন্তু খাটের নিচটা আমি পরিষ্কার করতাম। ছেলেও এমনিতে টেনে একটু ছুটিয়ে দিয়েছে, সাথে আমি খাটের নিচটাও পরিষ্কার করতে করতে জানো তো অনেকটা ছুটে গেছে। এখন খাটের নিচটা পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয়, তারপরেও চেষ্টা করি সবসময় একটু পরিষ্কার রাখতে। এখন যেহেতু বর্ষাকাল, চারপাশে শুধু মশা মাছি। এই যে সবজি কাটার পরও না সবজির খোসার মধ্য পর্যন্ত প্রচুর পরিমাণে মাছি মশা বসে থাকে। আমি সব সময় কিন্তু ঘর মোছার জন্য লাইজল ব্যবহার করি। আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর স্মেল বেরোয়। তবে জানো তো এই যে ঘর মুছি প্রত্যেকটা দিন, কিন্তু দুবার তো মুছতে পারি না, একবারে মোছা হয়। আগে ছেলে হওয়ার আগে না আমি দুবার করে মুছতাম, এখন একদমই পারি না। এখন একটা বার মুছতেও আমার ভীষণ কষ্ট হয়ে যায়, যেহেতু আমি বসে বসে ঘর মুছি আর ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়, কারণ সময়ের মধ্যে তো সমস্তটা করতে হবে। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেহেতু কিন্তু আমি চেষ্টা করছিলাম ওই যে প্রত্যেক দিন যে টাইমে আমার কাজগুলো কমপ্লিট করি ঠিক আজকেও ওই টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 11টা 10 বাজে, আর আমার কিন্তু সমস্ত কাজও হয়ে গেছে। তবে একটা গৃহিণীর সারা দিনই কিন্তু কাজকর্ম থাকে। তবে আমরা বলি না এই যে এখনের জন্য কাজটা কমপ্লিট হয়ে গেছে, তবে বিকেলের পরে আবারও কাজ শুরু হয়। ওই যে কাজ করলে না কাজের কখনো শেষ হয় না। তবে চেষ্টা করি প্রত্যেকটা কাজ টাইমের মধ্যে কমপ্লিট করতে আর একটু পরিপাটি করে গুছিয়ে করতে। বৃষ্টির জন্য কালকেও ভালো করে বাইরের জায়গাটা একদমই ঝাড় দিতে পারিনি, সকালবেলাও ঝাড় দিতে পারিনি যেহেতু বৃষ্টি পড়ছে। আজকে না একদমই আর সহ্য করতে পারছিলাম না। 3-4 দিনের বৃষ্টিতে চারপাশে এত এত কাদা হয়ে গেছে, সাথে প্রচুর ঘাস হয়ে গেছে জানো তো। আমার ইচ্ছে করছিল সমস্ত ঘাসগুলোকে তুলে তুলে ফেলে দিতে, তবে কোদাল দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে মাটি উঠে যায়। যেহেতু কেনা মাটি, বুঝতে পারো কেনা মাটিগুলো ফেলতেও না ভীষণ কষ্ট হয়। তবে যেটুকু পেরেছি হাত দিয়ে কিছু কিছু জায়গাটা পরিষ্কার করেছি। মা বলছিল রোদ দিলে তারপরে ঘাসগুলো পরিষ্কার করিস, এখন আর করতে হবে না। মোটামুটি অর্ধেক আমি ভিজেই গেছি, নিচের পোর্শনটা পুরো ভিজে গেছে। আমি শুধু ভাবছি কখন চানটা করে আসব। তবে ডাস্টবিনের বালতিটা প্রত্যেকটা দিন আমাকে পরিষ্কার করতে হয়। আমি না কখনো কোনো জিনিস একদমই জমিয়ে রাখতে ভালোবাসি না, ওই যে যখনের কাজ তখনই করে নিতে ভীষণই পছন্দ করি। এদিকে মাথাটা ভালো করে ঘষে নিয়েছি আর চানটা করেও চলে এসেছি। আজকে একটু সাজুগুজু করছি, মানে একটু চোখে কাজল দিচ্ছিলাম। কাজল দিলে না বেশ ভালোই লাগে। এখন ছেলেকে খাওয়াবো ভাত, তার আগে আমি এই যে একটু মাথাটা আঁচড়ে নেব আর সাথে একটু সিঁদুরও পরে নিয়েছি। তবে ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর আমরাও কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি। এখন ছেলেকে ঘুম পাড়াবো। তবে যেহেতু এখন বর্ষাকাল, আমি কিন্তু ওকে সবসময় মশারিটা আটকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, কারণ বৃষ্টির কারণে না পাখাটা না বেশি একটা স্পিডে দিতে পারি না, প্রচুর ঠান্ডাও লাগে। এখন তো রাতেবেলা হালকা একটা কাঁথাও জড়াতে হয়, না হলে প্রচণ্ড ঠান্ডা লাগে।
তবে এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, এখন কিন্তু সন্ধ্যে 6টা। আমি একটু দুধ গরম করছিলাম, কারণ ছেলেকে এই যে এখন দুধ আর হরলিক্স খাওয়ানো হবে সে কারণে। তবে জানো তো বন্ধুরা, এদিকে মাকে নিয়ে চলে আসতে হয়েছে ডক্টরের কাছে। এই যে মার দুদিন আগে হাড়টা দেখি ফুলা ফুলা, সে কারণে এই যে একটু ডক্টর দেখাতে নিয়ে এসেছি। আমাদের বাড়ির কাছেও, আর মারও কিন্তু ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে গেছে, কেন জানি না হঠাৎ করে এই যে হাতের কনুনটা ফুলে গেছে। আর ছেলে তো যা পরিমাণে দুষ্টুমি করছিল কি আর বলবো। তবে যাই হোক, মাকে ডক্টর দেখানো কমপ্লিট করে নিয়েছিলাম। ওই যে ডক্টর বাবু একটা এক্স-রে করানোর কথা বলেছিল, সেটা কালকেই করানো হবে। এখন রাত বাজে 11টা, আর আমি দেখো কি করছি, একটা ট্রেন্ডিং ভিডিও চলছিল, সেটাই আমি করার চেষ্টা করেছি। ভীষণ সুন্দর হয়েছে, আমি দেখে তো পুরো অবাক হয়েছি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।